আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা পদার্থবিজ্ঞান ক্লাসে উপস্থিত হয়েছি। যেহেতু কোভিড-19-এর কারণে আমরা ক্লাসে বসে ক্লাস করতে পারছি না, তাই আমাদেরকে অনলাইন ক্লাস নিতে হচ্ছে। আমরা আজকে হাতেখড়ি পাবলিক স্কুলের ক্লাস 9-এর চতুর্থ অধ্যায় পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। আচ্ছা, প্রথমে আমরা কাজ কি সেটা নিয়ে আলোচনা করব। কাজ অর্থ কি? কাজ অর্থ হচ্ছে ওয়ার্ক, তাই কাজকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। এখন বাস্তব জীবনে আমরা কাজ বলতে আসলে কি বুঝি? কোনো কিছু করা, অর্থাৎ একটা জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, অথবা আমরা নিজেরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, এটাকে আমরা কাজ মনে করি। আর আমরা যদি অবস্থানের পরিবর্তন না করি, অর্থাৎ আমি যদি এখানেই দাঁড়িয়ে থাকি, তাহলে সেটা কখনোই কাজ হবে না। আমাদের কাজ হবে কখন? যদি আমরা এখান থেকে হেঁটে আরেক জায়গায় যাই, অথবা এই মার্কারটাকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় রাখি, তাহলে সেটাকে আমরা ফিজিক্সের ভাষায় কাজ বলবো, অন্যথায় সেটা কিন্তু কাজ হবে না। অর্থাৎ কাজ মানে হচ্ছে কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন করা, এবং সেটা কিভাবে হবে? বল প্রয়োগের মাধ্যমে কোনো বস্তুর সরণের পরিবর্তনকে কাজ বলে। আচ্ছা, আমরা দেখি ডাব্লিউ সমান তাহলে এফ হচ্ছে বল, এস হচ্ছে সরণ। এখন এই বল প্রয়োগ অর্থাৎ এই সংজ্ঞাটা কিন্তু আমরা এই সূত্র থেকে মুখস্থ করব যে কাজ কি। কাজ মানে হচ্ছে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর সরণ, অর্থাৎ বল ও সরণের গুণফলকেও কাজ বলে। এই এফএসকে কিন্তু বিভিন্নভাবে লেখা যাবে, এফ এইচ লেখা যাবে, অথবা এফ এক্স কিন্তু লেখা যাবে। এই এক্স মানে সরণ, এইচ মানে উচ্চতা, এস মানে সরণ। অর্থাৎ এই এইচটা কখন ব্যবহার হবে? যখন কোনো একটা বস্তুকে নিচ থেকে উপরে উঠানো হবে, অর্থাৎ উপর থেকে নিচে যাবে, এই উচ্চতা বোঝানোর জন্য এইচটা ব্যবহার হয়। এখন এফ সমান কি? এফ সমান আমরা জানি এম এ, তাহলে এটা হতে পারে এম এ এস, অথবা এম জি এইচ, জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আবার এখানে কিন্তু হতে পারে এম এ এক্স, এফ সমান এম এ আর এই হচ্ছে এক্স। এই তিনটার যে কোনোটাই কিন্তু আমরা লিখতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। এখন আমরা দেখব কাজের মাত্রা কি, তারপরে হচ্ছে কাজের একক কি। তাহলে আমরা যদি কাজের মাত্রা লিখলে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ওটাকে ডাব্লিউটাকে লিখে নিব, নিয়ে আমরা এম মানে কি? ভর। এগুলো আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছি বা আমরা জানি। এম মানে ভরের ইংরেজি হচ্ছে মাস, তাই এই এম এর মাত্রাটা হচ্ছে এম, ক্যাপিটাল এম। এ হচ্ছে ত্বরণের মাত্রা আমরা আগেই শিখেছি, এল টি ইনভার্স 2। এস হচ্ছে একটি সরণের মাত্রা কি? লেন্থ, এই জন্য এর মাত্রা হচ্ছে এল। এখন দুইটা এল আছে আমাদের, তাই আমরা পরের লাইনে লিখতে পারি এম এল স্কোয়ার টি ইনভার্স 2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাজের মাত্রা। এখন আমরা যদি কাজের একক দেখি, একক কি হবে? এম কি? এম হচ্ছে মাস, অর্থাৎ ভরের একক হচ্ছে কেজি। এল হচ্ছে লেন্থের একক কি? মিটার স্কোয়ার হবে, যেহেতু স্কোয়ার আছে মিটার স্কোয়ার। আর এটা হচ্ছে সময়ের একক হচ্ছে সেকেন্ড ইনভার্স 2। তাহলে কাজের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড ইনভার্স 2। এটাকে আমরা এক কথায় লিখে থাকি জুল। অর্থাৎ কাজের একক এইটাও হতে পারে, এটাও হতে পারে। আমাদের এমসিকিউ বহুপদী ওই এমসিকিউগুলোতে কিন্তু থাকে 1 ও 2, 2 ও 3 কোনটা সঠিক হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এটাও কাজের একক, এটাও হচ্ছে কাজের একক। তাহলে কাজকে আমরা এখন জানতে পারলাম। এরপর আমরা দেখব ক্ষমতা কি। আচ্ছা, আমরা যদি দেখি ক্ষমতা, আসলে ক্ষমতা বলতে আমরা বাস্তব জীবনে কি বুঝি? আমাদের এলাকায় বা আমাদের আশেপাশে ক্ষমতাবান বলতে আমরা কি বুঝি? ক্ষমতাবান বলতে আমরা বুঝি যে লোকটি খুব বেশি কাজ করে ফেলতে পারে, অথবা যে লোকটি খুব অল্প সময়ে অনেক কিছু বা অনেক কাজ সাধন করে ফেলতে পারে। যেমন ধরো একজন অনেক বড় মাপের নেতা, সে একটা ফোন কলের মাধ্যমে সে অনেকগুলো ব্যাপার বা অনেক মানুষকে বা অনেক বড় একটা ঘটনাকে হ্যান্ডেল করে ফেললো, এটা কিন্তু আমরা বলবো যে তার ক্ষমতা অনেক। তাহলে ক্ষমতা মানে হচ্ছে যে অল্প সময়ে বেশি কাজ করতে পারে। ঠিক তেমনই ফিজিক্সের ভাষাও কিন্তু ক্ষমতা মানে তাই। ক্ষমতার ইংরেজি কি? পাওয়ার থেকে আমরা লিখবো পি, ক্ষমতাকে পি দিয়ে প্রকাশ করা হয়, পি সমান ডাব্লিউ বাই টি। তাহলে ডাব্লিউ হচ্ছে এখানে কাজ, আর টি হচ্ছে কি? সময়। তাহলে আমরা দেখতে পাচ্ছি পি এর সাথে টি এর সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। অর্থাৎ টি যত সময় কম লাগবে
ক্ষমতা কি তার বেশি, এবং কাজ যত বেশি করতে পারবে তার ক্ষমতা তত বেশি হবে। এখান থেকে আমরা কিন্তু ক্ষমতার সংজ্ঞা লিখতে পারি। ক্ষমতার সংজ্ঞা কি হবে? ক্ষমতার সংজ্ঞা হবে কাজ করার হারকে ক্ষমতা বলে। অর্থাৎ যে কোনো কিছুকে টি দিয়ে ভাগ করা হলে আমরা সেটাকে বলে থাকি হার। যেমন সুদের হার, তারপর সরণের হারকে কি বলে? বেগ বলে। তারপর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। যখনই সময় দিয়ে কাউকে ভাগ করা হবে সময় দ্বারা, সেটাকে আমরা বলবো হার। এখানে বলবো কাজ করার হারকে ক্ষমতা বলে। আচ্ছা ঠিক আছে, আমরা ক্ষমতার যদি এখন মাত্রা দেখি, ক্ষমতার মাত্রা কি হবে? ক্ষমতার মাত্রা পি, ক্যাপিটাল পি সমান, আচ্ছা কাজের মাত্রাটা কি পেয়েছিলাম আমরা? ml² T−2, ml² T−2। এখন এটাকে আমরা আরেকটা টি দিয়ে ভাগ করে দিব, তাহলে হয়ে যাবে ml² T−3। এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। এরপর আমরা যদি একক দেখি, একক কি হবে? ক্ষমতার একক হবে, এখানে একক ছিল কি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড ইনভার্স 2, সেটাকে আরেকটা সময় দিয়ে ভাগ। ঠিক এটাকে যদি আমরা ফলো করি, এইটার একক হচ্ছে এম মানে ভর, ভরের একক কেজি, এল মানে সরণ, সরণের একক মিটার স্কোয়ার, এস টি মানে সময়, সময়ের একক সেকেন্ড ইনভার্স 3। এটা লেখা যেতে পারে। অথবা যদি এইটাকে ফলো করি, কাজের একক জুল ছিল, জুলকে একটা সময় দ্বারা ভাগ, এটা কাজের একক, এটার একক জুল, এটাকে সময় দ্বারা ভাগ, তাহলে কিন্তু এরকম হবে উপরে জুল, নিচে একটা সময় দ্বারা ভাগ এস। তাহলে এটা কিন্তু এভাবে লেখা যায় জুল সেকেন্ড ইনভার্স, অর্থাৎ জুল পার সেকেন্ড। এটাও হচ্ছে ক্ষমতার একক। ক্ষমতার আরও একক আছে, ক্ষমতার আরেকটা একক হচ্ছে ওয়াট। ক্ষমতার আরেকটা একক কি? ওয়াট। ওয়াট থেকে কিলোওয়াটে যেতে পারে। এবং আরেকটা আমরা যদি লিখি, ক্ষমতার আরেকটি একক আছে যেটা অশ্ব ক্ষমতা বলা হয় বা হর্স পাওয়ার। এই এককটি হচ্ছে 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। এটা হচ্ছে ক্ষমতার আরও একটি একক। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। এটা সাধারণত আমরা দেখে থাকবো বাসা বাড়িতে বা যে কোনো মোটরের ক্ষেত্রে আমরা বলে থাকি যে এটি হচ্ছে 2 ঘোড়া পাম্প, 3 ঘোড়া পাম্প। অর্থাৎ ক্ষমতার এই মোটরের ক্ষমতাকে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার এককে কিন্তু প্রকাশ করা হয়ে থাকে। আচ্ছা, তারপরে আমরা নেক্সট যাচ্ছি। এই অধ্যায়ের আমাদের পরের টপিকসের নাম হচ্ছে শক্তি। আচ্ছা, শক্তি মানে কি? ইংরেজিতে শক্তি মানে আমরা জানি এনার্জি। তো এনার্জি থেকে এই শক্তিকে আসলে দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, শক্তি কেমন হচ্ছে? শক্তির প্রকারভেদ আছে। শক্তি দুই ধরনের, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। আর এই দুইটা শক্তি একত্রে হচ্ছে মোট শক্তি। অর্থাৎ যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে তার বিভব শক্তি থাকে এবং বস্তুটা যদি গতিশীল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার মধ্যে গতিশক্তি জমা থাকে বা গতিশক্তির সঞ্চার হয়। তাহলে সেখানে আমরা কিন্তু লিখতে পারি মোট শক্তি ই সমান বিভব শক্তি যোগ গতিশক্তি। অর্থাৎ বিভব শক্তি হচ্ছে ইপি এবং আমাদের গতিশক্তি হচ্ছে ইকে। এখন ইপি সমান কি? ইপি মানে বিভব শক্তি। অর্থাৎ বিভব শক্তিটা হচ্ছে এমন এক ধরনের শক্তি যখন একটা বস্তুর অবস্থানের পরিবর্তন করা হবে তখন বস্তুর মধ্যে অবস্থানের পরিবর্তনের কারণে যে কাজ করার সামর্থ্য লাভ করবে বা যেটা শক্তি জমা থাকবে সেটার নাম হচ্ছে বিভব শক্তি। তাহলে ইপি সমান আমাদের হচ্ছে কাজ এবং শক্তি, এটার একক এবং মাত্রা একদম সেম, তাই আমরা সেটাকে আর দেখালাম না। এখন আমরা দেখব বিভব শক্তি কি। বিভব শক্তি ইপি সমান mgh, কাজের মতোই। কারণ ইকে সমান কি? ইকে সমান আমরা জানি হাফ mv²। এখন প্রশ্ন হলো গতিশক্তির মধ্যে আবার এইটা বিভব শক্তি mgh, কিন্তু এটা হাফ mv² কীভাবে হলো? তো আমরা একটু দেখে নিব এটা কিভাবে হয়েছে। তাহলে এখানে আমরা জানলাম ইপি অর্থাৎ বিভব শক্তি সমান mgh। বিভব শক্তিটা কখন হয়? যখন একটা বস্তুর অবস্থানের পরিবর্তন করা হয় তখন তার মধ্যে বিভব শক্তি জমা থাকে। যেমন এই মার্কারটা আমি এখানে মাটি থেকে বা পকেট থেকে উপরে উঠিয়েছি, তাই তার মধ্যে একটা শক্তি জমা আছে। সে কী করতে পারে? নিচে পড়ে যেতে পারে। কিন্তু এই যে নিচে পড়ে গেলে এটা একটা কাজ করার সামর্থ্য লাভ করতেছে, এটাকে যে উপরে উঠানো হয়েছে, তাই এর মধ্যে এখন বিভব শক্তিটা জমা আছে। বিভব শক্তিটা কি? বিভব শক্তি সমান mgh। এখন আমরা দেখব এই mgh থেকে কিভাবে হাফ mv² আসলো। এখন একটা বস্তু যখন এখান থেকে পড়তে শুরু করবে
বস্তুটা যখন এখান থেকে পড়তে শুরু করবে তখন কিন্তু তার মধ্যে গতির সঞ্চার হবে এবং বস্তুটা কি ছিল, স্থির ছিল। স্থির থেকে যখন সে পড়তে শুরু করবে তখন তার মধ্যে একটা গতির সঞ্চার হবে এবং তখন তার যে শক্তিটা থাকবে গতিশীল অবস্থায় সেটার নাম হচ্ছে গতিশক্তি। এখন আমরা দেখি কিভাবে হলো। আমরা একটা সূত্র পড়েছি v² = u² + 2gh। এটা কি আমরা পড়েছি পড়ন্ত বস্তুর সূত্র। পড়ন্ত বস্তুর 3 নম্বর একটা এরকম একটা সূত্র আছে, গ্যালিলিওর পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রটা। তাহলে এখান থেকে যদি একটা বস্তু স্থির থেকে গতিশীল হয় তখন একটা বস্তু স্থির থাকলে আমরা কি জানি u = 0 হয়। একটা বস্তু স্থির থাকলে u = 0। তাহলে u যদি 0 হয়ে থাকে এরপরের লাইন কি হবে, v² = u যেহেতু 0 এই টার্মটা বাদ যাবে, v² = 2gh। v² হয়ে গেল 2gh। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, v² = 2gh। আচ্ছা, এটা আমরা খেয়াল করে v² = 2gh। আচ্ছা, এখন মুছে দিয়ে এখানে আমরা লিখে রাখি যে v² = 2gh। আচ্ছা, এখন আমরা যদি এখানে আসি এই m, এখানে আমরা একটা 2gh যদি বানাতে চাই, m এখানে লিখে দিলাম 2gh, এক্সট্রা একটা 2 আসলো আমাদের। এই 2টাকে আমরা ক্যান্সেল করার জন্য কিন্তু এখানে একটা হাফ গুণ করে দিতে পারি। তাহলে হাফ আর 2 কাটা গেল, আবার আমরা কিন্তু mgh এ যেতে পারলাম। আচ্ছা, এই 2 নিয়ে আসার জন্য আমরা এখানে একটা হাফ দিলাম। এখন আমাদের 2gh এর মান কি, v²। তাহলে এটা কিন্তু হয়ে গেল হাফ mv²। এটার নাম কি, এটার নাম এখন গতিশক্তি। অর্থাৎ একটা স্থির বস্তু স্থির থেকে যখন সে গতিশীল হবে বা গতিপ্রাপ্ত হবে তার মধ্যে যে শক্তি যা জমা থাকে তার নাম হচ্ছে গতিশক্তি। তাহলে এখান থেকে কিন্তু আমরা মোট শক্তি mgh বিভব শক্তি এবং হচ্ছে হাফ mv², এটা হচ্ছে গতিশক্তি। হাফ mv² কেন হলো সেটা আমরা জানলাম। আচ্ছা, এবং এইগুলো নিয়ে আমরা ডিটেলসে কি এই ধরনের প্রশ্ন হতে পারে, এটা থেকে কিভাবে সৃজনশীল হবে, এটা থেকে আর কি কি প্রবলেম হতে পারে বা কি কি ঘটনা ঘটতে পারে বাস্তব জীবনে, এই সূত্রের প্রয়োগগুলো আমরা নেক্সট ক্লাসে এবং পরবর্তী ক্লাসগুলোতে আরও আলোচনা করব। এখন আমরা এই অধ্যায়ের শেষে একটি টার্ম আছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আলোচনা করব। এর নাম হচ্ছে কর্মদক্ষতা। আচ্ছা, আমরা এটা মুছে দিই। কর্মদক্ষতার ইংরেজি হচ্ছে ইফিসিয়েন্সি। তাই এটাকে কিন্তু আর যেটাতে প্রকাশ করা হচ্ছে প্রতীকটার নাম হচ্ছে ইটা। ইফিসিয়েন্সি অর্থাৎ কর্মদক্ষতার একক প্রতীকটা হচ্ছে ইটা। ইটার সমান কি, আসলে কর্মদক্ষতা মানে কি? কর্মদক্ষতা মানে হচ্ছে আমরা যে প্রত্যেকে কিন্তু আমরা মানুষ কিন্তু আসলে আমাদের এক একজনের কাজ করার ক্ষমতা বা এটা কিন্তু বিভিন্ন রকম। তাহলে একজন বা একটা যন্ত্রের কথা যদি আমরা চিন্তা করি, একটা যন্ত্রের পিছনে আমরা এত টাকা ব্যয় করলাম কিন্তু সেই যন্ত্রটা থেকে যতটুকু কাজ পাওয়ার কথা তার চেয়ে কিছু কম পরিমাণে কাজ পেলাম, তাহলে আমাদের কি হলো, কিছু শক্তি কিন্তু অপচয় হয়। অর্থাৎ একটা যন্ত্রে যতটুকু শক্তি আমরা প্রয়োগ করলাম সেটা হচ্ছে তার কি, প্রদত্ত শক্তি, আর যেটা কাজ ফিরে পেলাম সেটা হচ্ছে আমাদের কার্যকর শক্তি। যেমন যদি আমি একটা উদাহরণ চিন্তা করি বাস্তব জীবনে, যে আমাদের যে লাইটগুলো জ্বালাই আমরা, সেটা কিভাবে জ্বালাই, বিদ্যুতের মাধ্যমে লাইটগুলো জ্বালাই। এই লাইটগুলোতে আমরা শক্তি হিসাবে কি শক্তি প্রয়োগ করছি বা প্রদান করছি, সেটার নাম হচ্ছে যেটা প্রদান করছি সেটা হচ্ছে কি, প্রদত্ত শক্তি। প্রদত্ত শক্তি এটা আমরা প্রদান করছি লাইটকে, কিন্তু লাইট আমাদেরকে কী দিচ্ছে, আলো দিচ্ছে বা আলোক শক্তি দিচ্ছে। এই আলোক শক্তিটা বা যে শক্তিটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কার্যকর শক্তি, কিন্তু লাইটটা কিছু পরিমাণ যে হিট উৎপন্ন করছে বা তাপ উৎপন্ন করছে সেটা কিন্তু আমরা চাইনি, যে এই লাইট থেকে আমরা তাপ নিতে চাইনি, কিন্তু এই যে তাপটা উৎপন্ন করলো সেই তাপ কি, তাপটাও এক প্রকার শক্তি। এই যে শক্তিটা এটা হচ্ছে আমাদের প্রয়োজন নাই, কাজে লাগছে না তাপটা, সেটা হচ্ছে অপচয়কৃত শক্তি বা এই শক্তিটা হচ্ছে একটা শক্তির অপচয়। অর্থাৎ প্রদত্ত শক্তি থেকে যদি আমরা এই অপচয় শক্তিটা বাদ দিই তাহলে পাবো কার্যকর শক্তি, অথবা আমরা কার্যকর শক্তি হিসাব করলেও কিন্তু পাবো। তাহলে কর্মদক্ষতার সূত্রটা কি আমরা দেখি, কর্মদক্ষতার সূত্র হচ্ছে উপরে হবে কার্যকর শক্তি আর নিচে হচ্ছে প্রদত্ত শক্তি। তাহলে এই কর্মদক্ষতাটা আসলে কিসের উপর ডিপেন্ড করে, আমরা এটাকে শতকরা প্রকাশ করলে একটা 100% এটা লিখে দিই। আচ্ছা, কর্মদক্ষতা
এটা আসলে ডিপেন্ড করে প্রদত্ত শক্তির উপর। যেমন আমাদের একটা লাভ হলো কত পার্সেন্ট, শতকরা কত লাভ বা ক্ষতি, সেটা কিসের উপর ডিপেন্ড করে? ক্রয় মূল্যের উপর। তাই আমরা কি করি, কত টাকা লাভ হয়েছে, শতকরা কত লাভ হয়েছে এটা হিসাব করার জন্য প্রথমে এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করে বা যেটা লাভ হয়েছে বা ক্ষতি সেটাকে ক্রয় মূল্য দ্বারা ভাগ করি, ভাগ করে 100 গুণ করে কিন্তু আমরা শতকরা হিসাব করি। ঠিক একইভাবে এইটাও কার্যকর শক্তি, অর্থাৎ কতটুকু শক্তি আমরা পেলাম আর সেটাকে প্রদত্ত শক্তি দ্বারা ভাগ করলে আমাদের প্রাপ্ত শক্তির হার পাচ্ছি এবং সেটাকে 100 দ্বারা গুণ করলে কর্মদক্ষতা পেয়ে যাচ্ছি। এইটার যদি আমরা আরেকভাবে লিখি তাহলে এটাকে কিন্তু এইভাবে লিখতে পারি, কার্যকর শক্তিকে, যে প্রদত্ত শক্তি বিয়োগ অপচয়ের শক্তি লিখতে পারি, বা শক্তির অপচয়ও লিখতে পারি। আর নিচে ভাগ হবে প্রদত্ত শক্তি দিয়ে। ইন্টু 100%। আচ্ছা, এখন আমরা দেখি এটার একক কি হবে। আসলে আমরা একটু যদি চিন্তা করি, উপরে কি শক্তি, নিচেও শক্তি, শক্তির একক আর শক্তির একক কাটা যাবে, অর্থাৎ ইটা বা কর্মদক্ষতার কোনো একক নেই। তাহলে এইটাই ছিল আমাদের এই অধ্যায়ের শেষ টপিকস। এখন এর পরবর্তীতে আমরা এই অধ্যায়গুলো নিয়ে কী ধরনের প্রয়োগমূলক প্রশ্ন হয়, কি সৃজনশীল হয়, কি এমন কেমন সমস্যা হয় আমাদের, বা কী ধরনের এমসিকিউ আছে, সেগুলো নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। ঠিক আছে, তোমরা ভালো থাকো এবং বাসায় বসে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো এবং এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা যে এই প্রায় 1.5 বছর ধরে ক্লাস করতে পারছো না, 15 মাস, এটা আসলে একটা ছাত্রের জীবনে কতটা ক্ষতি সেটা আসলে অন্য ছাত্র হয়তো এখন উপলব্ধি করতে পারছে না, কিন্তু এর পরবর্তীতে যারা উপরে ক্লাসে যাবে তখন কিন্তু তারা এটা বুঝতে পারবে যে আমরা নিচের ক্লাসগুলোর এই বেসিক জিনিসগুলা শিখে আসিনি, এখন আমরা কি করব। এবং চাকরি জীবনে গেলেও কিন্তু তাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই প্রশ্নগুলা বা এই যে নবম দশম শ্রেণীর পড়াশোনা, এটা চাকরি জীবনে কতটা প্রয়োজনীয় সেটা কিন্তু যারা চাকরির পরীক্ষা দিচ্ছে তাদের সাথে আমরা কথা বললে জানতে পারবো। তো তোমাদেরকে এই জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। এই নবম দশম শ্রেণীর পড়াশোনা বা স্কুলের কত প্রয়োজনীয়তা সেটা একদিন তোমরা বুঝবে। তাই এখন আমাদের সকলের উচিত ক্লাসে মনোযোগ দেওয়া, যেখানে হোক অনলাইন অথবা অফলাইন, সবসময় আমাদের এই জ্ঞান অর্জনের বিষয়ে সচেষ্ট থাকা উচিত। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো তোমরা। আসসালামু আলাইকুম।